আপনি কখনো অনুমান করেছেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি বন্ধ করার কারণে সরকারকে পদত্যাগ করে জনগণের চাপে দেশ ছেড়ে পালাতে হবে? সারা দেশে জ্বলবে আগুন, সংসদ ভবন, পুলিশের থানা এবং মন্ত্রীদের বাড়িতে আগুন লেগে থাকবে, এছাড়া রাস্তায় পড়ে থাকবে লাশ। তাহলে বুঝতে পারছেন সিচুয়েশন কতটা ভয়াবহ। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, নেপালের শেষ জেনারেশনের বিদ্রোহ, যাদের বলা হয় অনলাইন জেনারেশন বা জেনজি, যাদেরকে নিয়ে বলা হয় যে এই প্রজন্ম কিছুই করতে পারবে না, এরা শুধু স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ। তারাই আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মাত্র কয়েকদিনের মধ্যে বা কয়েকদিনের বিক্ষোভে সরকারের পতন ঘটালো, প্রাণ হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। কিভাবে এটি ডিজিটাল বিক্ষোভ থেকে বা ডিজিটাল নিষেধাজ্ঞা থেকে প্রজন্ম নিল এমন একটি রক্তক্ষয়ী বিদ্রোহ, জানতে হলে দেখুন এই ভিডিওটি। দেখেন, নেপালের এই ঘটনা যদি আমরা ডিপলি বা ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট এই মূল কারণ না। মূল কারণ হলো যে নেপালে অনেক কারাপশন, ইনকাম ইনকোয়ালিটি, বা যারা মন্ত্রী আছে বা তাদের যে পলিটিশিয়ান আছে, তারা কিভাবে দেশে দুর্নীতি করছে, বা দেশের যে এতটা একটা অসহায় দরিদ্র মানুষ এবং দেশে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এবং সেখানে এত শিক্ষিত লোক থাকা সত্ত্বেও দেশে কাজ পাচ্ছে না, এগুলি বিষয় নিয়ে তারা কিন্তু অনেকদিন থেকে ক্ষিপ্ত। এবং যারা মন্ত্রীর ছেলে মেয়ে আছে তারা কিন্তু, বা নেপোকিট আছে নেপালে, এরা সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে বা ইনস্টাগ্রাম, টিকটকে কিন্তু তাদের রিচ লাইফস্টাইল যেটা আছে, মানে যে বিলাসবহুল জীবনযাপন, এটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিভিন্ন ছবি বা ভিডিওর মাধ্যমে। আর এগুলি কিন্তু জনতার চোখে পড়েছে। যারা বিশেষ করে জেনজি জেনারেশন আছে, জেনজি জেনারেশন, আমি এই কথাটি যদি ব্যবহার করি বুঝে নেবেন যে 28 বছরের নিচে 13 বছরের উপরে যে জেনারেশন বা মানুষ বা ছেলে মেয়ে, তারাই হলো জেনজি। হ্যাঁ, তো এখানে যারা জেনজি জেনারেশন আছে, মানে ইন্টারনেট ব্যবহার করছে, ওদের চোখে পড়ে এবং এগুলিকে এক্সপোজ করতে শুরু করে যে সাধারণ মানুষের জীবনযাপন এতটা নিচে, আর এদের জীবনযাপন কি করে এতটা উন্নত হয়। তার মানে এখানে সত্যি কারাপশন চলছে, আর এটা সত্যি কিন্তু হচ্ছে। এত বড় বড় বাড়ি, তারপরে এত বড় দুর্নীতি, তখন সবারই চোখে পড়ে, এগুলিকে জেনজি জেনারেশন যারা আছে এক্সপোজ করতে শুরু করে। তখন নেপালের যে প্রাইম মিনিস্টার আছে বা মন্ত্রী আছে, তারা সিদ্ধান্ত নেয়, বা এগুলি বিষয় যদি চলতে থাকে তাহলে আমরা একদিন হয়ে যাবে আমাদের শেষ। তখন এই বিষয়টা তারা মাথায় রেখে কি করে, একটি কিন্তু চক্রান্ত করে যে কোনো একটি অজুহাত দিয়ে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলি আছে এগুলি সবগুলি আমরা বন্ধ করে দেবো। তখন এগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, এবং সময় কিন্তু অনেক অল্প দিয়েছিল যেন সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলি আছে বড় বড়, এরা যেন সময় না পায় এবং খুব সহজেই বন্ধ করে দিতে পারে। এবং এই বন্ধ করে দিলে কোনো একটি বাহানা দিয়ে তাহলে এই এক্সপোজ থেকে বেঁচে যাবে এবং তারা মুক্তি পেয়ে যাবে। কিন্তু ঠিক হয়েছিল তার উল্টোটাই। 4 জুলাই কি করেছিল সরকার, ঠিক এই সোশ্যাল মিডিয়া সাইটগুলি, 4 জুলাই না, 4 সেপ্টেম্বর, এই সোশ্যাল মিডিয়া সাইটগুলি কিন্তু বন্ধ করে দেয়, এবং টিকটক আর 2টি সাইট বাদে সবগুলি বন্ধ করে দেয়। এবং টিকটকে কি করে, জেনজি জেনারেশন আরও কিন্তু এক্সপোজ করতে শুরু করে। এটা কিন্তু গভর্নমেন্টের একটি ফেল হয়েছিল, যে এখানে টিকটক যদি ব্যান করে দিত তাহলে কিন্তু এক্সপোজ হতো না। আর যে জেনারেশন আছে, মানে জেনজি জেনারেশন, এরা তো ভিপিএন সম্বন্ধে সবাই জানে, তখন ভিপিএন ইউজ করে তার সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করতে থাকে এবং ব্যবহার করতে থাকে। সবাই কিন্তু ব্যবহার করতে কম বেশি ভিপিএন ইউজ করে, এই বিষয়ে তো কম বেশি সবারই ধারণা আছে। তখন এইভাবে কিন্তু একটি জেনজি জেনারেশন ক্ষিপ্ত হয়ে যায় যে আমাদের এটাই একটি অধিকার ছিল যে আমাদের মত প্রকাশ করার, কিন্তু এই অধিকারটি আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। এটা কেমন, যেমন আমাদের গণতন্ত্র দেশ, এক তো আমাদের দুর্নীতি হচ্ছে দেশে, ঠিকঠাক কাজ নেই, জনসাধারণের উপর অত্যাচার হচ্ছে এবং দেশের মন্ত্রীরা দেশকে লুটে নিয়ে যাচ্ছে ট্যাক্সের পয়সা। আর তার উপরে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে আমাদের অধিকার ছিল যে আমাদের কি দুর্নীতি করা হচ্ছে আমরা এর মাধ্যমে প্রকাশ করতে পারবো এবং আমাদের দাবি চেয়ে নিতে পারবো। আর এটিকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। তখন কিন্তু যে জেনজি জেনারেশন আছে তারা কিন্তু 8 সেপ্টেম্বরে তারা আন্দোলনে বা মুভমেন্টে নেমে পড়ে। তো এই প্রথম দিকে কিন্তু এই আন্দোলন অনেক শান্তভাবে হচ্ছিল, কিন্তু পরে এখানে কিন্তু কোনো পলিটিশিয়ান, আদার্স পলিটিশিয়ান যে আছে যারা বিপরীত, এদেরকে যুক্ত হতে বারণ ছিল। তো ধরতে গেলে একটা ওভারঅল খুব শান্তভাবে এই আন্দোলন চলছিল। কিন্তু এখানে সরকার যেটা করেছিল সব থেকে একটি ভুল কাজ, এটা হলো যে পুলিশ আছে, নেপাল পুলিশ, তাদেরকে কিন্তু অর্ডার দিয়েছিল
যে এই আন্দোলনকে যে করে হোক রুখতে হবে। মানে এই আন্দোলনটা ধীরে ধীরে কিন্তু অনেকে সাপোর্ট করতে শুরু করেছিল, আর সেখানে কিন্তু গুলি চালানো শুরু করে। গুলি চালানোর কিন্তু নেপাল সরকার পারমিশন দিয়ে দেয় পুলিশকে, এবং পুলিশ কি করে এখানে একটি ভুল করে যে 18 জন বা 19 জনের মতো বা 19-21 জনের মতো, এটা অফিসিয়াল ভাবে প্রকাশিত, এই 21 জন জেনজি জেনারেশন বা 21 বা 22-23 জন হবে এরকমই। তো রিপোর্ট কিন্তু এটা চেঞ্জ হচ্ছে সময় সময়। তো আমি যখন মানে দেখেছিলাম তখন সম্ভবত 19 জন ছিল, এটা অফিসিয়াল নোটিশ যে 19 জন, তারপরে কিন্তু 23 জন হয়েছিল। তো সম্ভবত এর মধ্যেই হবে এরকম একটা ছাত্র, মানে প্রায় 15 থেকে 25 বছরে, মানে 16-17 বছরের ছেলেকে, স্টুডেন্টকে গুলি করে কিন্তু পুলিশ 19 জনকে মেরে ফেলে। আর এটা কিন্তু দেখিয়ে জনসাধারণ যারা আছে নেপালের আরো ক্ষিপ্ত হয়ে যায়, আর ক্ষিপ্ত হওয়ার পরে কিন্তু এই আন্দোলনে আরো যুক্ত হতে শুরু করে, এবং সব সরকারের উপর প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে যে সংসদ আছে বা মন্ত্রীগুলি আছে, যাদের বাড়িগুলি আছে, তাদের বাড়িতে আগুন লাগানো শুরু করে। এবং যে মন্ত্রী আছে তারা কিন্তু একে একে কি করে, পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে থাকে। এবং শেষমেশ যে অর্থমন্ত্রী আছে, এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, এর অবস্থা কি চলছে এখানে। তারপর যে এক্স প্রধানমন্ত্রী ছিল, মানে এর আগের প্রধানমন্ত্রী, ওর স্ত্রীকে বাড়িতে পুড়িয়ে মারা হয়েছে। মানে ওর স্ত্রী ছিল ওখানে, সরাসরি পুড়িয়ে মেরে ফেলেছে যে জেনজি জেনারেশন ছিল। মানে এটা এখন যে অফিসিয়াল ভাবে দেখা যাচ্ছে, আর এটা কিন্তু সত্যি। তারপর যে প্রধানমন্ত্রী আছে নেপালের, একে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক বাংলাদেশে হয়েছিল, হেলিকপ্টারে করে পালিয়েছিল দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে পদত্যাগ করে কিন্তু তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন ওভারঅল ধরতে গেলে নেপালের অবস্থা খুব একটা সিচুয়েশন ভালো না, কারণ যেখানে কোনো দেশ চালানোর মতো ওরকম কেউ নেই। এখন আস্তে আস্তে এই সমস্যার সমাধান হবে আশা করি, এবং একটা সময় পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এবং কাউকে লিড করার জন্য বা নেপালকে পরিচালনা করার জন্য ওরকম ভালো একজন নেতা বা কাউকে বেছে নিবে গণতন্ত্রের মাধ্যমে। এবং এখন বর্তমানে যে নেপালের আর্মি আছে, তারা কিন্তু এই দায়িত্ব আছে দেশকে পরিচালনা করার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য। এখান থেকে আমরা যে শিক্ষাটি পেলাম, যে কোনো দেশ বা কোনো নেতা যদি কোনো জনসাধারণের আওয়াজকে দাবানোর চেষ্টা করে বা ফ্রিডম যে স্পিচ আছে সেটাকে দাবানোর চেষ্টা করে, তাহলে কিভাবে তারা দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় বা সে ধ্বংস হয়ে যায়, তার একটি এক্সাম্পল। যারাই কিন্তু এই কাজ করতে গিয়েছিল, জনসাধারণের যে আওয়াজ বা ফ্রিডম স্পিচ সেটাকে দাবানোর চেষ্টা করেছিল, তারা কিন্তু সেই একইভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল।